ত্রিকোণমিতি এই শব্দটির সাথে কি তুমি অপরিচিত, অথবা ত্রিকোণমিতি অধ্যায়টি সমাধান করতে যেয়ে তুমি কি হিমশিম খাচ্ছ? যদি উত্তর হয়ে থাকে হ্যাঁ, তাহলে আজকের ক্লাসটি তোমার জন্য। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ত্রিকোণমিতি অধ্যায়টির একদম বেসিক থেকে আলোচনা করব। আজকের ক্লাসটি যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে করো, তাহলে আশা রাখি ত্রিকোণমিতির বেসিক সম্পর্কে তোমার একটা খুবই ভালো আইডিয়া তৈরি হবে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমেই আসি ত্রিকোণমিতি শব্দটিতে। আমরা যদি ত্রিকোণমিতি শব্দটার দিকে একটু তাকাই, আমরা এই শব্দটাকে তিনটা খণ্ডে ভাগ করতে পারি। আমরা ত্রিকোণমিতি শব্দটিকে লিখতে পারি ত্রি প্লাস কোণ প্লাস মিতি। আমরা সবাই জানি ত্রি শব্দের অর্থ হলো তিন এবং মিতি শব্দের অর্থ পরিমাপ। অর্থাৎ ত্রিকোণমিতি বলতে আসলে ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ সম্পর্কে বোঝানো হয়। আমরা ত্রিকোণমিতিতে প্রধানত সমকোণী ত্রিভুজের বাহু ও কোণের সম্পর্ক নিয়ে আলোচনা করি। ত্রিকোণমিতিতে আমরা সাধারণত কি করি, একটি সমকোণী ত্রিভুজের বাহু এবং কোণের সম্পর্ক নিয়ে আলোচনা করি। আমরা মনে রাখবো যে ত্রিকোণমিতি এটি কিন্তু গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখাগুলোর একটি। ত্রিকোণমিতি হলো গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখাগুলোর একটি। এখন আসা যাক ত্রিভুজের কোন বাহুকে আমরা ভূমি আর কোন বাহুকেই আমরা লম্ব ধরব। আমাদের অনেকেরই ত্রিকোণমিতির অঙ্কগুলো সমাধান করার সময় এই সমস্যাতে পড়তে হয় যে ত্রিভুজের কোন বাহুকে আমরা ভূমি ধরব আর কোন বাহুকে আমরা লম্ব ধরব, সেটা আমরা বুঝতে পারি না। এখন আসো একটু দেখি আমরা যে কোন বাহুকে আমাদেরকে ভূমি ধরতে হবে আর কোন বাহুকে লম্ব ধরতে হবে। আমরা মনে রাখব একটি সমকোণী ত্রিভুজের যে কোণটি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তার বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। আমরা মনে রাখব একটি সমকোণী ত্রিভুজের যেই কোণটি সমকোণ বা 90 ডিগ্রি, তার বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। এরপরে আমরা মনে রাখব অতিভুজ ছাড়া বাকি যে দুটি বাহু থাকবে তার একটি হবে ভূমি এবং অপরটি হবে লম্ব। আমাদের অনেকের মধ্যেই একটা ভুল ধারণা আছে, সেটা হলো আমরা ধরে নেই যে নিচের দিকে অনুভূমিক বরাবর যে বাহুটা থাকে তাকে আমরা সাধারণত ভূমি বলি, কিন্তু সবসময় এই বাহুটি ভূমি নাও হতে পারে। আর লম্বভাবে বা দণ্ডায়মান যে বাহুটি থাকে তাকে আমরা সাধারণত লম্ব ধরে নিই, কিন্তু এই বাহুটি সবসময় যে লম্ব হবে এমন কোনো কথা নেই। তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোনটা ভূমি আর কোনটা লম্ব? আমাদের কাছে যে কোণটা দেওয়া থাকবে আমরা মনে রাখব ওই কোণের সন্নিহিত বাহুটি হবে ভূমি এবং বিপরীত বাহুটি হবে লম্ব। তাহলে এখানে আমরা যদি এই কোণটার কথা চিন্তা করি, তাহলে এই কোণের সাপেক্ষে এই বাহুটি তো অবশ্যই অতিভুজ। এই কোণের সন্নিহিত অপর বাহুটি হলো এটি, এটিকে আমরা বলবো ভূমি, এবং এই কোণের বিপরীত বাহু হলো এটি এবং এটিকে আমরা বলবো লম্ব। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি এই কোণের কথা চিন্তা করি, তাহলে এই কোণের সন্নিহিত বাহু এটি এবং এটি, এর মধ্যে এই বাহুটি হবে অতিভুজ। কেন? কারণ এই বাহুটি হলো সমকোণ এর বিপরীত বাহু। তাহলে অপর যে সন্নিহিত বাহু আছে সেটি হবে ভূমি। তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পেলাম যে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হয়ে যাচ্ছে এই বাহুটা, এই বাহুটা হবে আমাদের ভূমি। তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব হবে কোন বাহু? এই কোণের সাপেক্ষে বিপরীত বাহু হলো এটি। তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব হবে হলো এই বাহুটি, এই বাহুটিকে আমরা বলবো লম্ব। তাহলে বলো তো এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি এই কোণের কথা চিন্তা করি, তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা? এই কোণের সাপেক্ষে এই বাহুটা হলো অতিভুজ, সব থেকে বড় বাহু যেটা সেটা হলো অতিভুজ। এই কোণের সন্নিহিত অপর বাহুটি তাহলে হবে ভূমি এবং বিপরীত বাহুটি হবে লম্ব। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই কোণের সাপেক্ষে বিপরীত বাহু হলো এটি, অর্থাৎ এটি হলো আমাদের লম্ব এবং সন্নিহিত বাহু হলো এটি, এটি হলো আমাদের ভূমি। তাহলে আশা করি লম্ব এবং ভূমি চিহ্নিতকরণে তোমাদের আর কোনো সমস্যা হবে না। এরপরে আসা যাক
এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটি হলো ত্রিকোণমিতিক অনুপাত সমূহ এর আলোচনা। আমরা মনে রাখবো ত্রিকোণমিতিক অনুপাত মোট 6টি। ত্রিকোণমিতিক অনুপাত মোট কতটি? 6টি। কি কি? এখানে ত্রিকোণমিতিক অনুপাতের 2টি রূপ আছে, একটি হলো সংক্ষিপ্ত রূপ এবং অপরটি হলো প্রকৃত রূপ। সংক্ষিপ্ত রূপটি আমরা অঙ্ক করার সময় ব্যবহার করে থাকি। সংক্ষিপ্ত রূপটি বহুল ব্যবহৃত। অঙ্ক করার সময়, কোনো একটা অঙ্ক সমাধান করার সময় আমরা এই সংক্ষিপ্ত রূপগুলোই ব্যবহার করব। আমরা এই প্রকৃত রূপ বা বড় আকারটা ব্যবহার করব না। তাহলে 6টি ত্রিকোণমিতিক অনুপাত কি কি? প্রথমটি হলো সাইন। এটাকে আমরা পড়ব SIN, সিন পড়ব না, আমরা পড়ব সাইন। এর প্রকৃত রূপ আসলে SINE, সাইন। পরেরটা হলো কস, এটার প্রকৃত রূপ হচ্ছে কোসাইন। এরপরে হচ্ছে ট্যান, ট্যানের প্রকৃত রূপ হচ্ছে ট্যানজেন্ট। এরপরে আছে কট, কট এসেছে কোট্যানজেন্ট থেকে। কট শব্দটি কোথা থেকে এসেছে? কোট্যানজেন্ট থেকে। সেক এসেছে সেক্যান্ড থেকে, কোসেক এসেছে কোসেক্যান্ড থেকে। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত মোট 6টি এবং সেগুলো হলো সাইন, কজ, ট্যান, কট, সেক, কোসেক। সেগুলো কি কি? সাইন, কজ, ট্যান, কট, সেক, কোসেক। আমরা অঙ্ক সমাধান করার সময়, ম্যাথ সলভ করার সময় এই অনুপাতগুলোই ব্যবহার করব, এই সংক্ষিপ্ত রূপগুলোই আমরা ব্যবহার করব। এরপরের অংশে আমরা চলে যাচ্ছি। এখানে বলা হচ্ছে কোন ত্রিকোণমিতিক অনুপাত কার বিপরীত, কে কার বিপরীত। আমরা মনে রাখবো সাইনের বিপরীত হলো কোসেক। আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো সাইনের বিপরীত হলো কোসেক। সাইনের বিপরীত কি? কোসেক। ট্যানের বিপরীত হলো কট। একইভাবে কটের বিপরীত হলো ট্যান। সাইনের বিপরীত যদি কোসেক হয় তাহলে কোসেকের বিপরীত হবে সাইন। ট্যানের বিপরীত যদি কট হয় তাহলে কটের বিপরীত হবে ট্যান। সেকের বিপরীত হলো কজ, তাহলে কজের বিপরীত হবে সেক। তাহলে আমরা এখানে কি বললাম? সাইনের বিপরীত কোসেক এবং কোসেকের বিপরীত সাইন। ট্যানের বিপরীত কট, কটের বিপরীত ট্যান। সেকের বিপরীত কজ, কজের বিপরীত সেক। তাহলে আমরা বলতে পারি যেহেতু সাইনের বিপরীত কোসেক, তাই সাইন থিটা সমান 1 কোসেক থিটা। আমরা বলতে পারি সাইন থিটা সমান 1 কোসেক থিটা। আমরা এটাও বলতে পারি যে কোসেক থিটা সমান 1 সাইন থিটা। যেহেতু সাইনের বিপরীত কোসেক, সাইনের বিপরীত যেহেতু কোসেক এবং কোসেকের বিপরীত যেহেতু সাইন, তাই আমরা বলতে পারি সাইন থিটা সমান 1 কোসেক থিটা এবং কোসেক থিটা সমান 1 সাইন থিটা। একইভাবে ট্যানের বিপরীত কি? ট্যানের বিপরীত হলো কট, ট্যানের বিপরীত হলো কট। তাই আমরা বলতে পারি ট্যান থিটা সমান 1 কট থিটা। আমরা বলতে পারি ট্যান থিটা সমান 1 কট থিটা। আমরা এটাও বলতে পারি যে কট থিটা সমান 1 ট্যান থিটা। যেহেতু ট্যানের বিপরীত কট এবং কটের বিপরীত ট্যান, তাই আমরা বলতে পারি ট্যান থিটা সমান 1 কট থিটা এবং কট থিটা সমান 1 ট্যান থিটা। এরপরে যেহেতু সেকের বিপরীত কজ এবং কজের বিপরীত সেক, তাই আমরা বলতে পারি সেক থিটা সমান 1 কস থিটা এবং এটাও বলতে পারি যে কস থিটা সমান 1 সেক থিটা। তাহলে আশা করি কে কার বিপরীত এটা তোমরা বুঝতে পেরেছো। এর পরের টপিক হলো ত্রিকোণমিতিতে কোণ প্রকাশক কিছু গ্রিক বর্ণ। আমরা মনে রাখবো ত্রিকোণমিতিতে কোণ প্রকাশ করার জন্য কিছু গ্রিক লেটার বা গ্রিক বর্ণ ব্যবহার করা হয়ে থাকে। এর মধ্যে সবথেকে বেশি প্রচলিত 7টি গ্রিক বর্ণ এখানে দেওয়া হয়েছে। সেগুলো কি কি? সেগুলোর প্রথমটি হলো আলফা। আলফা কিভাবে লিখবো আমরা? আলফা এইভাবে লিখবো, এটা হচ্ছে আমাদের আলফা। তাহলে প্রথম গ্রিক বর্ণ যেটা কোণ প্রকাশ করে সেটা হলো আলফা। এরপরে আছে বিটা। বিটা লিখবো কিভাবে? এইভাবে আমরা লিখবো হচ্ছে বিটা। এরপরে আসে হচ্ছে গামা, আলফা বিটা গামা। এরপরে আসে হচ্ছে ডেল্টা। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে ডেল্টা। এরপরে আসে হচ্ছে থিটা। ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে তোমরা এই থিটা অনেক অঙ্কে পাবে। তাহলে থিটা কিভাবে লিখতে হয়? এইভাবে
এইটা হলো থিটা। এরপরে আসে হচ্ছে ফাই, এরপরে কি আছে, এরপরে আসে হচ্ছে ফাই, এটা হলো ফাই। এরপর আছে ওমেগা, এটা অনেকটা ডাব্লিউ এর মতো দেখতে, এটা একটা গ্রিক অক্ষর, গ্রিক বর্ণ, একে বলা হয় হচ্ছে ওমেগা। তাহলে এইখানে আমরা মোট 7টি গ্রিক বর্ণ দেখলাম, যেগুলো ত্রিকোণমিতিতে কোণ প্রকাশে ব্যবহৃত হয়ে থাকে। এরপরে এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ একটি টপিকে আমরা চলে এসেছি, সেটি হলো ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সম্পর্ক। অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের সাথে ত্রিভুজের বাহুগুলোর সম্পর্ক এখানে আলোচনা করা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। অর্থাৎ আমরা যদি একটা ত্রিভুজের কথা চিন্তা করি, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রে সাইন থিটা সমান হবে ত্রিভুজের লম্ব বাই অতিভুজ। আমরা এটা কিভাবে মনে রাখবো? মনে রাখার ট্রিক্স এখানে কিন্তু লেখা আছে। এখানে লেখা আছে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সাগরে লবণ অনেক। সাগরে মানে কি? সাগরে মানে হলো সাইন, সাগরে মানে হলো সাইন, লবণ মানে হলো লম্ব, অনেক মানে হলো অতিভুজ। তাহলে আমরা মনে রাখবো সাগরে লবণ অনেক, অর্থাৎ সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। আমরা মনে রাখবো সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এরপর আছে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। এটা আমরা কিভাবে মনে রাখবো? আমরা মনে রাখবো কবরে ভূত অনেক। আমরা মনে রাখবো কবরে ভূত অনেক, অর্থাৎ কবরে মানে কি? কবরে মানে হলো কস থিটা, কবরে মানে হলো কস থিটা। ভূত মানে কি? ভূত মানে হলো ভূমি। অনেক মানে কি? অনেক মানে হলো অতিভুজ। তাহলে আমরা মনে রাখবো কবরে ভূত অনেক, অর্থাৎ কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। এরপরে মনে রাখবো ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এইটা মনে রাখার জন্য লিখে রেখেছি ঠ্যাং লম্বা ভূত, ঠ্যাং লম্বা ভূত। ঠ্যাংতে কি? ঠ্যাঙে হলো ট্যান থিটা, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এই 3টা ত্রিকোণমিতিক অনুপাত আমরা মনে রাখবো। ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সম্পর্কতে আমাদেরকে এই 3টা ত্রিকোণমিতিক অনুপাত অবশ্যই মনে রাখতে হবে। সেগুলো কি কি? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, সহজে মনে রাখার জন্য আমরা মনে রাখবো সাগরে লবণ অনেক। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, অর্থাৎ কবরে ভূত অনেক। এবং ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ ঠ্যাং লম্বা ভূত। তাহলে আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এইখানে আমাদের দেখো একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজটা হলো এবিসি ত্রিভুজ, যেখানে সি কোণটাকে বলা হচ্ছে থিটা। এখন যদি আমাদেরকে বলা হয় যে বলো তো এই ত্রিভুজ থেকে সাইন থিটা সমান কত হবে, তাহলে আমরা কিন্তু একটু আগেই পড়ে আসলাম সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ। তাহলে এই ত্রিভুজের এই কোণের সাপেক্ষে লম্ব হবে কোনটা? আমরা একটু আগেই শিখছি যে যেই কোণটা আমাকে দেওয়া থাকবে ওই কোণের বিপরীত বাহু হবে লম্ব এবং সন্নিহিত বাহু হবে ভূমি, আর সব থেকে বড় যে বাহু সেটা হবে অতিভুজ। তাহলে থিটা কোণের সাপেক্ষে লম্ব হবে এ বি এবং অতিভুজ হবে এসি। আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। আমরা জানি সাইন থিটা মানে হলো, আমরা জানি সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ। আমরা জানি সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ। এখন এই ত্রিভুজে থিটা কোণের সাপেক্ষে লম্ব হলো এ বি, অতিভুজ হলো এসি। তাহলে লম্বের পরিবর্তে আমরা বসিয়ে দিব এ বি এবং অতিভুজের পরিবর্তে আমরা বসিয়ে দিব এসি। তাহলে আমরা এখান থেকে পাবো এ বি বাই এ সি। তাহলে আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। এখন যদি আমাকে বলা হতো যে এই ত্রিভুজ থেকে ট্যান থিটা সমান কত সেটা বের করো, তাহলে আমরা কি করতাম? আমরা জানি ট্যান থিটা মানে হলো লম্ব বাই ভূমি, আমরা জানি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণ যদি থিটা হয়, তাহলে থিটা কোণের সাপেক্ষে আমরা বলতে পারি আমাদের লম্ব হলো এ বি এবং ভূমি হলো বিসি। তাহলে আমরা লম্বের জায়গাতে বসিয়ে দিব এ বি এবং ভূমির জায়গাতে বসিয়ে দিব বিসি। তাহলে আমরা এখান থেকে পাবো এ বি বাই বি সি। তাহলে আশা করি কিভাবে
ত্রিভুজের কোণের সাথে বাহুগুলোর সম্পর্ক স্থাপন করতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এরপরে বলা হচ্ছে ত্রিকোণমিতির সর্বাধিক গুরুত্বপূর্ণ কিছু সূত্র। আমরা ত্রিকোণমিতির সবথেকে গুরুত্বপূর্ণ কিছু সূত্র এখানে দেখব। আমাদের ত্রিকোণমিতির অঙ্কগুলো করার সময় এই সূত্রগুলো অনেক বেশি পরিমাণে ব্যবহৃত হবে। প্রায় প্রতিটি অঙ্কেই আমাদেরকে এই সূত্রগুলো ব্যবহার করতে হবে। তাই এই সূত্রগুলো তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে, তোমরা এই সূত্রগুলো মুখস্থ করবে, ঠিক আছে? তাহলে সূত্রগুলোতে কি বলা হচ্ছে? প্রথম সূত্রে বলা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। এখানে কি আছে? এখানে আছে থিটা, এখানেও কি আছে? থিটা। তোমরা মনে রাখবা এখানে যদি থিটা না থেকে এক্স থাকতো, এখানেও থিটা না থেকে এক্স থাকতো, তাও উত্তর কত হতো? 1 হতো। তার মানে আমরা বলতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স সমান 1। এখানে যদি থিটা না থেকে এ থাকতো, এখানেও যদি থিটা না থেকে এ থাকতো, তাহলেও উত্তর হতো 1। অর্থাৎ তোমরা মনে রাখবে এখানে থিটা এর জায়গাতে যাই থাকুক সেই দুইটা যদি একই হয় তাহলে উত্তর হবে কত? 1। অর্থাৎ সাইন স্কোয়ার কোনো একটা কোণ প্লাস কজ স্কোয়ার ওই একই কোণ সমান উত্তর কত? 1। পরের সূত্রে বলা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এখানে যদি থিটা না থেকে ফাই থাকতো, এখানেও যদি থিটা না থেকে ফাই থাকতো, তাহলে উত্তর কত হতো? 1 হতো। এখানে যদি থিটা না থেকে আলফা থাকতো, এখানেও যদি থিটা না থেকে আলফা থাকতো, তাহলে উত্তর হতো কত? 1। পরের সূত্রে বলা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এই তিনটি সূত্র আমাদেরকে বিভিন্ন সময়ে ব্যবহার করতে হবে অঙ্ক করার সময়। এরপরে এখানে দেখো দুইটা সূত্র লেখা আছে। এখানে কি লেখা আছে? লেখা আছে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা এবং কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। তাহলে আমরা ট্যান থিটার পরিবর্তে কি লিখতে পারি? ট্যান থিটার পরিবর্তে লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা এবং কট থিটার পরিবর্তে লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা। তাহলে এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করা হলো আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছো। এই ক্লাসে আমরা ত্রিকোণমিতির খুবই বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। আশা করি আজকের ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে। ক্লাসটি ভালো লেগে থাকলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং ভিডিওটিতে একটি লাইক দাও এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।